নমস্কার। নাগরিক মনে সবাইকে স্বাগত। বিরোধিতার আবহেই লোকসভায় পাশ হয়ে গেল শিক্ষা বিল। এই বিলটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিকে শিক্ষণ, গবেষণা ও উদ্ভাবনে উৎকর্ষ অর্জনে সক্ষম করে তুলবে, যা আত্মনির্ভরতার পথ প্রশস্ত করবে। ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রীর দাবি। অপরদিকে তৃণমূল সাংসদ সৌগত রায় দাবি করেন, এই বিলের মাধ্যমে বিরোধী শাসিত রাজ্যের বিশ্ববিদ্যালয় এবং উচ্চশিক্ষা ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করতে চাইছে কেন্দ্রীয় সরকার। এটা অগণতান্ত্রিক পদক্ষেপ। কংগ্রেস সাংসদ মনীষ তেওয়ারি জানিয়েছেন, এটি কেন্দ্রীয় সরকারের হাতে লাইসেন্স অধিগ্রহণ এবং বেসরকারি সংস্থাগুলিকে ছাড় দেওয়ার ক্ষেত্রে একচ্ছত্র ক্ষমতা দেবে, যা শেষ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলির স্বাতন্ত্র্য স্বায়ত্তশাসনকে খর্ব করবে বলে মনে করছি। দেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে চলছে 2025-এর বিকশিত ভারত শিক্ষা প্রতিষ্ঠান বিল, যা বর্তমানে দেশের শিক্ষা মহলের আলোচনার কেন্দ্রবিন্দুতে। সোমবার বিলটি লোকসভায় পেশের পরে তৃণমূল সহ বিরোধী দলগুলি আপত্তিতেও সেটি যৌথ সংসদীয় কমিটির বা জেপিসির পর্যালোচনার জন্য পাঠানো হয়েছে। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কথায়, এই বিলটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিকে শিক্ষণ, গবেষণা এবং উদ্ভাবনে উৎকর্ষ অর্জনে সক্ষম করে তুলবে, যা আত্মনির্ভরতার পথ প্রশস্ত করবে বলে তার দাবি। এই বিলটির মাধ্যমে দীর্ঘদিনের পরিচিত নিয়ন্ত্রক সংস্থা ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন বা ইউজিসি, অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন বা AIETCTE এবং ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন NCTEর অস্তিত্ব লোপ পেতে চলেছে। 1956 খ্রিস্টাব্দে ইউজিসির আইন এবং 1987 খ্রিস্টাব্দে AICTEর আইন এবং 1993 খ্রিস্টাব্দে NCTEর আইন প্রত্যাহার করে এই সংস্থাগুলিকে বিকশিত ভারত শিক্ষা প্রতিষ্ঠান নামে একটি নতুন সংস্থার অধীনে আনা হচ্ছে। নতুন ব্যবস্থায় নিয়ন্ত্রক পরিষদ, মান নির্ধারণ পরিষদ এবং স্বীকৃতি দেওয়ার পরিষদের মাধ্যমে কাজ করবে দেশের উচ্চশিক্ষা। মান নির্ধারণ, নিয়ন্ত্রণ ও অনুমোদনের কাজ চলবে এবার এদের মাধ্যমে, যেখানে পুরনো ইউজিসি বা AICTE হাতে কেন্দ্রীয় বা অন্য বিশ্ববিদ্যালয়গুলিতে অনুদান বিতরণের ক্ষমতা ছিল, সেখানে নতুন নিয়ন্ত্রক পরিষদকে সেই ক্ষমতা দেওয়া হয়নি। এমনকি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির ফি নিয়ন্ত্রণের ক্ষমতাও এই পরিষদের হাতে নেই। যদিও এই পরিষদকে উচ্চশিক্ষার বাণিজ্যিকরণ রোধে নীতি তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে। অনুদান প্রসঙ্গে বিলের নোটে স্পষ্ট বলা হয়েছে যে, কেন্দ্রীয়ভাবে অর্থপুষ্ট উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে অর্থের যোগান শিক্ষা মন্ত্রকের তৈরি করা পৃথক ব্যবস্থার মাধ্যমে নিশ্চিত করা হবে। এই প্রস্তাব সরাসরি জাতীয় শিক্ষানীতি 2020 সঙ্গে সঙ্গতিপূর্ণ, যা নিয়ন্ত্রণ, মান নির্ধারণ এবং অনুদান প্রদানের কাজগুলিকে পৃথক করার কথা বলছে। তবে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির হাতে আর্থিক নিয়ন্ত্রণের ক্ষমতা না থাকলেও এই বিল বা আইনের ধারা অমান্য করা হলে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির উপরে কঠোর শাস্তির বিধান রেখেছে এই নয়া নিয়ন্ত্রক পরিষদ। এই প্রতিষ্ঠানগুলিকে 10 লক্ষ টাকা থেকে 2 কোটি টাকা পর্যন্ত জরিমানা করার ক্ষমতা দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকার বা সংশ্লিষ্ট রাজ্যের অনুমোদন ছাড়া কোনো প্রতিষ্ঠান স্থাপন করা হলে সর্বোচ্চ ফাইন নেওয়ার সংস্থান রয়েছে এই বিলে। পুরনো ইউজিসি আইনে জরিমানার সীমা ছিল 1000 টাকা। নতুন প্রতিষ্ঠানে এর শীর্ষ পদে একজন বিশিষ্ট চেয়ারপারসন থাকবেন, 3টি পরিষদের সভাপতি সহ মোট 12 জনের বেশি সদস্য থাকবেন না। কেন্দ্রীয় সরকারের বক্তব্য, এর লক্ষ্য হল উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিকে বৃহৎ, বহুমুখী এবং গবেষণামূলক প্রতিষ্ঠানে রূপান্তরিত করা, সেই সঙ্গে ভারতীয় জ্ঞান, ভাষা ও কলাকে শিক্ষার মূল স্রোতে অন্তর্ভুক্ত করা। জেপিসিতে যাওয়ার ফলে বিলটি নিয়ে ব্যাপক আলোচনার সুযোগ তৈরি হলো, কিন্তু শিক্ষা খাতে নিয়ন্ত্রণ ও আর্থিক স্বায়ত্তশাসনের এই নতুন সমীকরণ ভবিষ্যতে ঠিক কী প্রভাব ফেলবে সেই দিকেই তাকিয়ে রয়েছে শিক্ষা মহল। তবে এই প্রশ্নেই বিরোধীরা সরব হয়েছে।
লোকসভার তৃণমূল সাংসদ সৌগত বাবু বলেন, এই বিলের মাধ্যমে বিরোধী শাসিত রাজ্যের বিশ্ববিদ্যালয় এবং উচ্চশিক্ষা ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করতে চাইছে কেন্দ্রীয় সরকার। এটা অগণতান্ত্রিক পদক্ষেপ। এই প্রসঙ্গে তিনি পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতে রাজ্য সরকারি বিশ্ববিদ্যালয়গুলিতে কীভাবে অতীতে একতরফাভাবে রাজ্যপাল তথা আচার্যরা ভিসি নিয়োগ করেছেন সেই প্রসঙ্গ তুলে আনেন। কংগ্রেসের প্রধান অভিযোগ হলো, এই বিলের মাধ্যমে কেন্দ্রীয় সরকার উচ্চশিক্ষা ব্যবস্থার উপরে অতিরিক্ত ক্ষমতা কুক্ষিগত করতে চাইছে। কংগ্রেস সাংসদ মনীষ তিওয়ারির বক্তব্য, এটি কেন্দ্রীয় সরকারের হাতে লাইসেন্স, অধিগ্রহণ এবং বেসরকারি সংস্থাগুলিকে ছাড় দেওয়ার ক্ষেত্রে একচ্ছত্র ক্ষমতা দেবে, যা শিক্ষা প্রতিষ্ঠানগুলির স্বাতন্ত্র্য ও স্বায়ত্তশাসনকে খর্ব করবে। আর এক কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ এদিন লোকসভায় দাঁড়িয়ে দাবি করেন, এই বিল আইনে পরিণত হলে কেন্দ্র রাজ্য যৌথ তালিকাভুক্ত বিষয় শিক্ষায় রাজ্য সরকারের আর তেমন কিছু করার থাকবে না বলে তার দাবি। প্রকৃতপক্ষেই যে বিলেই হোক না কেন, মূলত বেসরকারি ভাবনাটা কিন্তু যুক্তই রয়েছে। শিক্ষা, স্বাস্থ্য এই দুটো ক্ষেত্রে কেন্দ্র সরকার বা রাজ্য সরকার এই বেসরকারি ভাবনাকে কিন্তু মদত দিচ্ছে। সেটা আপনারা আয়ুষ্মান ভারত বা রাজ্যের ক্ষেত্রে স্বাস্থ্যসাথীই বলুন, যে ভাবনায় বলুন, এবং স্টুডেন্ট ক্রেডিট কার্ড শিক্ষার ক্ষেত্রে যে ভাবনায় বলুন, আপনারা কি লক্ষ্য করছেন এর পিছনে মূলত পুঁজিবাদকে সমর্থন করা হচ্ছে, পুঁজিবাদকে এগিয়ে দেওয়া হচ্ছে। আমজনতার মধ্যে যে স্বাভাবিক সুবিধা পাওয়ার অধিকার শিক্ষা স্বাস্থ্যে, সেটা কিন্তু যে কোনো আইন বা নিয়ন্ত্রক বসিয়ে সেটাকে কিন্তু বঞ্চিত করা হচ্ছে, মুষ্টিমেয়র জন্য কিছু করা হচ্ছে, ভাবনা করা হচ্ছে। আজকে যদি আমরা শিক্ষার হাল দেখি, সরকারি শিক্ষা গ্রহণ করে নাগরিকের কিছু অংশ, যাদের বিরোধিতা করার ক্ষমতা থাকে না, যাদের কথা বলার ক্ষমতা থাকে না, যারা সারাদিন কাজ নিয়ে ব্যস্ত থাকে খাবার জন্য, কাজটা যারা মূলত কাজ করে নিজের জীবন ধারণের জন্য, তারা কিন্তু বেশিরভাগই সরকারি প্রতিষ্ঠানেই বাচ্চাদের পড়াচ্ছে। আর এক শ্রেণীর লোক যারা নিজেদের খাদ্যের চিন্তা করতে হয় না, তারা কিন্তু শিক্ষার ক্ষেত্রে বেসরকারিকরণেই বাচ্চাকে পাঠাচ্ছে। সমাজের মধ্যে কিন্তু দুটো শ্রেণী তৈরি হচ্ছে বর্তমান কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের নীতির দরুন। মূলত সমাজে কিন্তু একটা বিভেদ শিক্ষাক্ষেত্রে বা স্বাস্থ্যক্ষেত্রে স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে। একটা গণতান্ত্রিক দেশের মধ্যে এই অভিজাততান্ত্রিক যে কাঠামো গড়ে উঠছে, সেটা কিন্তু অস্বীকার করার উপায় নেই। বিভেদটা কিন্তু এখান থেকেই শুরু হয়ে যাচ্ছে। বেসরকারিকরণকে মদত এবং সরকারিকরণকে তুলে দিয়ে বেসরকারি পুঁজিবাদী ভাবনাকে জাগ্রত করার যে কৌশল আইনের মাধ্যমে, সেটা কিন্তু কেন্দ্র রাজ্য সরকার উভয়ই করে চলছে, যার ফলাফল কিন্তু আগামী 5, 10, 15, 20 বছরে সেটা লক্ষ্য করা যেতে পারে। সেটা দেশের গণতান্ত্রিক দেশের কাঠামোর পক্ষে কিন্তু যথেষ্টই ভয়ঙ্কর বলে আমার মতামত। ধন্যবাদ।